So that was the largest বন্ড ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। আচ্ছা, এইটা কত বড় বন্ডের সাইজ? এটা 1000 কোটি টাকা। সো এইখানে কি ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করতে পারে, ব্যক্তি পর্যায়ে ইনভেস্টমেন্ট করতে পারে? এই বন্ডটাতে সবাই ইনভেস্টমেন্ট করতে পারে। সবচেয়ে বড় ফান্ড রেজিং অ্যামাউন্ট কত ছিল একটা ইস্যুয়ারের জন্য? সো তাহলে আমরা বলতে পারি লোন আর বন্ডের মধ্যে পার্থক্য কি, যে বন্ড জিনিসটা আসলে কি? একটা কোম্পানি ব্যাংক ফাইন্যান্সিং না করে কেন আসলে বন্ড ইস্যু করবে? তারা কি আসলেই 5 বছরের জন্য টাকা দিয়ে কোনো ধরনের রিটার্ন পাবেন না, তারা তাদেরকে এই অ্যাপেটেট আছে কিনা? সো ইন্ডিভিজুয়াল যদি এইসব জিরো কুপন বন্ডে ইনভেস্ট করে এবং এখান থেকে তার যে ইনকামটা হবে সেই ইনকামটার উপর 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। মানে সেটা একজন ব্যক্তি কিভাবে এটাতে ইনভেস্টমেন্ট করবে? সে আমি এই বন্ডে ইনভেস্টমেন্ট করতে চাই, মিনিমাম ইনভেস্টমেন্ট কত টাকা দরকার? মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এই বন্ডের জন্য একজন ধরেন কেরিয়ার মাত্র শুরু করেছে একজন ভদ্রলোক, তো তার পোর্টফোলিওতে কিরকম ফিক্সড ইনকাম সিকিউরিটিজ থাকা উচিত, বা কর্পোরেট বন্ডে সে কি পরিমাণ রাখতে পারে ইনভেস্টমেন্ট? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃদ্ধির কথা আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হাসান মারুফ। আমরা যারা পুঁজিবাজারে কাজ করি তারা একে অপরের সাথে দেখা হলে প্রথম যে প্রশ্নটা একে অপরকে করি সেটা হচ্ছে, ভাই আইটেম কি? তো আজকে আমরা এমন একটা আইটেম নিয়ে কথা বলবো যেটি আসলে 99% ইনভেস্টরদের পোর্টফোলিওতে নাই। সেটি হচ্ছে কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড থাকলে ইনভেস্টরের কি সুবিধা হতে পারে, বা আদৌ কি কোনো সুবিধা হতে পারে? এছাড়া অন্যান্য কি সুবিধা আছে সেগুলো ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অনুপ দত্ত, হেড অফ কর্পোরেট অ্যাডভাইজারি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের। অনুপ, কেমন আছেন? জি মারুফ ভাই, ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। জি। প্রথমে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এর সার্ভিসগুলো কি কি এবং সেখানে আপনার রোলটা কি একটু যদি সংক্ষেপে বলেন। ওকে, সো ব্র্যাক ইপিএল, সো অনেকে আমাদের জিজ্ঞেস করে যে ইপিএল কেন? সো এটা তো ব্র্যাকের অর্গানাইজেশন, ইপিএল কি আসলো? জি। সো বেসিক্যালি ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হচ্ছে ব্র্যাক ইপিএল। সো প্রথমে এটা ইপিএল ছিল, ইকুইটি পার্টনার্স লিমিটেড। সো তারা তাদের জার্নি শুরু করেছে ব্যাক ইন 2001। দেন ব্র্যাক ব্যাংক এটা অ্যাকোয়ার করেছে 2009-এ। আচ্ছা। তারপর থেকে সো ইপিএল যেহেতু ছিল প্রথম, সে ইপিএল ওয়ার্ডটা তারা রেখে দিচ্ছে। সো তারপর থেকে এখন ব্র্যাক ইপিএল আমরা ক্যারি করছি আর কি, সেইভাবেই চলছে। তো সেখানে মানে সেখানে আপনাদের সার্ভিসগুলো কি কি, মানে কি ধরনের কাজ করেন আপনারা? সো ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস বেসিক্যালি একটা মার্চেন্ট ব্যাংক, যেটা বাইরের দেশে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে বলে। সো মার্চেন্ট ব্যাংকের আপনি যদি দেখেন তার স্কোপ অফ ওয়ার্ক হিউজ। সে করতে পারে না এরকম কোনো কাজ নাই। সো সে করতে পারে মার্জার অ্যাকুইজিশনের কাজ করতে পারে, সে পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ করতে পারে। পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ কিন্তু এএমসিও করে, তারও কিন্তু আলাদা লাইসেন্স আছে। সে আন্ডার রাইটিংয়ের কাজ করতে পারে, সে ইস্যু ম্যানেজমেন্টের কাজ করতে পারে, সে ওয়েলথ ম্যানেজমেন্টের কাজ করতে পারে। সো অনেকগুলো ভার্টিক্যাল আছে যেটা মাধ্যমে আমরা কাজ করতে পারি। তবে আমাদের যে ফোকাস ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের এখন যেটা আমরা করছি, সো এটা আমরা যদি বলি যে একটা বড় ভার্টিক্যালি আমাদের আসলে ফান্ড রেজিং করা। সো ফান্ড রেজিং এর মধ্যে আমার চলে আসে ইকুইটি অ্যান্ড ডেট। আচ্ছা, ফান্ড রেজিং করতে আপনারা অর্থায়নে হেল্প করেন, এটা কাদের জন্য? আচ্ছা, আমরা বেসিক্যালি হেল্প করি কর্পোরেট। সো কর্পোরেটের মধ্যে আমাদের ব্যাংকসও পড়ে এবং লার্জ কর্পোরেট। সো আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য আসলে এরকমভাবে কাজ করতে পারি না। আচ্ছা, তার মানে কোনো কর্পোরেটের যখন তার ফান্ডিং দরকার হয়, লং টার্ম বা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর দরকার হয়, সেখানে আপনার কাজ হচ্ছে অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার তাদের ফান্ড রেজিং এ হেল্প করা। অ্যাবসলিউটলি। তো যেহেতু আজকের পর্বটা হচ্ছে কর্পোরেট বন্ড নিয়ে, আমাদের যদি একটু সংক্ষেপে বলেন যে বন্ড জিনিসটা আসলে কি? আচ্ছা, সো বন্ড হচ্ছে একটা কন্ট্রাক্ট। জি। সো এই চুক্তিটা কার মধ্যে হয়? এই চুক্তিটা হয় বেসিক্যালি একজন ইস্যুয়ার, তার টাকা দরকার, বা একটা কোম্পানি তার টাকা দরকার, সে টাকাটা নেয় যখন অনেকগুলো ইনভেস্টরের কাছ থেকে, তখন আমরা এটাকে বলতেছি একটা কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের আন্ডারে বেসিক্যালি একটা নির্দিষ্ট সময় পর পর টাকা দিবে। কন্ট্রাক্টে আগেই লেখা থাকবে যে ইয়েস এটা কয় বছরের, কিভাবে টাকাটা ফেরত দেবে। সো তাহলে আমরা বলতে পারি লোন আর বন্ডের মধ্যে পার্থক্য। জি। সো এখানে একটা বড় ব্যাপার চলে আসে। আমরা যখন লোন ওয়ার্ডটা ইউজ করি তখন কিন্তু একটা 1 to 1 এগ্রিমেন্ট। সো একটা ইন্ডিভিজুয়ালের সাথে বা একটা কোম্পানির সাথে একটা ব্যাংকের কন্ট্রাক্ট হচ্ছে। বাট আমরা যখন বন্ডের কথা বলছি তখন কিন্তু একটা ইস্যুয়ারের সাথে অনেকগুলা বন্ড হোল্ডার থাকে। মানে আপনি দেখবেন হাজারো থাকে। আপনি ইউজুয়ালি দেখবেন কিন্তু বন্ডে ইনভেস্টর থাকে অনেকজন, মানে অ্যাটলিস্ট একজন না। যখন আমরা লোন নিই তখন তো জাস্ট ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে ব্যাংকের সাথে একটা প্রাইভেট
কন্ট্রাক্ট করে আমি লোনটা নিই। বাট বন্ড হোল্ডারদের সাথে আরও কিছু ব্যাপার আছে, কিছু অন্যান্য পার্টি থাকে। সো এটা বন্ডটা করা হয় লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য। সো একটা কোম্পানি ব্যাংক ফাইন্যান্সিং না করে কেন আসলে বন্ড ইস্যু করবে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সো আমাদের বাংলাদেশে আমরা দেখি যদি কোনো লং টার্ম ফাইন্যান্সিং এর প্রয়োজন হয়, ফর সে প্রজেক্ট ফাইন্যান্সিং এর দরকার হয়, যেই প্রজেক্টটা হয়তোবা ব্রেক ইভেনে আসতে বা যেই প্রজেক্টটার আম যেই ক্যাশ ফ্লো আসবে, এই ক্যাশ ফ্লো দিয়ে ডেট সার্ভিস করার জন্য তার ১০ থেকে ১২ বছর লেগে যায়। কিন্তু আপনি দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডই যখন ব্যাংক ফাইন্যান্সিং করে তখন কিন্তু এরকম লঙ্গার ম্যাচুরিটির জন্য তারা ফাইন্যান্সিং করে না। তার লং মানে টার্মের জন্য করে না। সো বন্ডটা হচ্ছে লং টার্ম ইনস্ট্রুমেন্ট, যেখানে আপনি ৫ বছর ১০ বছরের জন্য আপনি ফান্ডটা ইউজ করতে পারবেন। সো এটার বেনিফিট হচ্ছে বেসিক্যালি যে কর্পোরেটরা একটা লম্বা সময় পাচ্ছে টাকাটা হুম। রিফান্ড করার। কিছু প্রজেক্ট আছে যেগুলো আসলে অনেক লম্বা সময় লাগে কনস্ট্রাকশন করতে। যেমন একটা হোটেল, এটা মিনিমাম কনস্ট্রাকশন করতে ৫ থেকে ৬ বছর লাগে। হুম, এখন একটা ব্যাংক তো এতদিন ধরে টাকা দিতে পারবে না। অ্যাবসোলিউটলি। তার তো আসলে শুরুতেই যদি ইনস্টলমেন্ট দিতে হয় তাহলে তো সে ওই কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তার তো সে Absolutely. ক্যাপাসিটি হয়। সেল করে না ক্যাশ ফ্লোটা জেনারেট করবে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা মানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট কয়টা বন্ডের কাজ করেছে? আচ্ছা, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট শুরু থেকে যদি বলি, তো আমাদের বেসিক্যালি বন্ড মার্কেট আসলে আমরা এখন বন্ড নিয়ে অনেক কথা বলছি। এই বন্ড মার্কেটটা কিন্তু বেশি দিনের না। আচ্ছা। আমাদের যেমন ইকুইটি মার্কেটটা অনেক মোটামুটি বন্ড মার্কেট থেকে অনেক বড়। প্রাইভেট বন্ড থেকে ইকুইটি মার্কেটটা অনেক বড়। সো আমাদের ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টে আমি যখন জয়েন করেছি ২০২২ এ, ২০২২ থেকে এই পর্যন্ত আমরা প্রায় ১০ টা বন্ডের জন্য কাজ করছি। অর্থাৎ ১০ টা বন্ডের কোম্পানিকে আপনারা হেল্প করছেন। রাইট? জি। সো ১০ টা বন্ডের মধ্যে আবার ১০ টা কোম্পানি না। যেমন ব্র্যাক ব্যাংকের জন্য আমরা ২ বার কাজ করছি। ও সাজিদা ফাউন্ডেশনের জন্য আমরা ২ বার কাজ করছি। সো আপনি যদি কোম্পানি হিসাব বলেন তাহলে আমরা ৭ টা কোম্পানির জন্য ৭ টা কাজ কোম্পানি করেছি। কাজ করেছেন। সবচেয়ে বড় ফান্ড রেজিং অ্যামাউন্ট কত ছিল একটা ইস্যুয়ারের জন্য? আচ্ছা, আমাকে যদি বলেন তাহলে আমি বলব আমার তো ব্র্যাক ইপিএল জয়েন করার আগে আমি বেসিক্যালি আরএসএ ক্যাপিটালে ছিলাম। সো ওইখানে আমরা ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স অপারেশনের জন্য ১৩৫০ কোটি টাকার একটা বন্ড রেজ করেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য লার্জেস্ট বন্ড ইন হ্যাঁ। হিস্টোরি অফ বাংলাদেশ। ইয়েস, দ্যাট ইজ দ্য লার্জেস্ট ওয়ান। জি। তারপরে ১২০০ কোটি টাকার একটা বন্ড রেজ করা হয়েছে ডাচ বাংলা ব্যাংক। কিন্তু ১৩৫০ কোটি এখনো লার্জেস্ট। আচ্ছা, মানে বন্ডের দিক থেকে এটা আরকি। কবে হয়েছিল? এটা হয়েছিল ২০২১ এন্ড ২২ সালে। ২০২১-২২ সালে আপনারা ১৩৫০ কোটি টাকার রেজ ফান্ড করেছিলাম। রেজ করেছিলেন। ও ওইটার ক্যাশ ফ্লো স্ট্রাকচারটা কিরকম থাকে? একটা টিপিক্যাল একটা বন্ডের টিপিক্যাল ক্যাশ ফ্লো স্ট্রাকচারটা কিরকম থাকে? আচ্ছা, আমরা বন্ডের স্ট্রাকচারটা কেমন হবে সেটা ডিপেন্ড করে ইস্যু এর উপর। ১ নম্বর। দেন আমার ডিপেন্ড করে হচ্ছে আমি কাদেরকে টার্গেট করছি। কার কাছে আমি বন্ডটা সেল করব। জি। সো আমরা যদি দেখি যে ব্র্যাকের জন্য আমরা যে কাজটা করেছিলাম, আমাদের ব্র্যাকের 0 কুপন বন্ড ইস্যু করেছিলাম। সো 0 কুপন বন্ডে বেসিক্যালি একটা ট্যাক্স অ্যাডভান্টেজ থাকে। সো এটা 0 কুপন বলতে এর কোনো ইন্টারেস্ট থাকতেছে না। যে কুপন ইজ 0। ইয়েস, কুপন 0 বাট আমরা তো ইউজুয়ালি যদি থিওরিটিক্যালি চিন্তা করি তাহলে আমরা চিন্তা করি যে ইয়েস ৫ বছরের একটা 0 কুপন বন্ড, ৫ বছর কোনো ক্যাশ ফ্লো থাকবে না, ৫ বছর শেষে গিয়ে আপনি টাকাটা ফেরত পাবেন। জি। সো ধরে নিলাম যে ৳১০০ টাকার একটা 0 কুপন বন্ড আপনি ৫ বছরের এটা ডিপ ডিসকাউন্টে কিনেছেন আপনি ৳৬০ দিয়ে, তারপরে আপনি ৳১০০ দিয়ে এট দ্য এন্ড অফ 5 ইয়ার আপনি টাকা ফেরত পাবেন। তার মানে এই যে কিন্তু বাংলাদেশে কিন্তু স্ট্রাকচারটা এরকম না। আমরা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট করেছি। কেন ডিফারেন্ট করেছি? এইটার রিজন আছে। কারণ আমাদের আসলে দেখতে হবে যে আমাদের যারা টার্গেট গ্রুপ তারা কি আসলেই ৫ বছরের জন্য টাকা দিয়ে কোনো ধরনের রিটার্ন পাবেন না, তাদেরকে এই অ্যাপেটাইট আছে কিনা। জি। সো আমরা দেখছি তাদেরকে আসলে এই অ্যাপেটাইট থাকে না। সেজন্য আমরা স্ট্রিপ করেছি। সো ফর সে ৳১০০ যদি কোনো ফেস ভ্যালুতে আমরা বন্ড হয়, সেই বন্ডগুলোকে আমরা ইউনিট আকারে নিয়ে আসছি। যে টোটাল এখানে ৫ টা বন্ড থাকবে। একটা বন্ড ১ বছর পরে ম্যাচিউর হবে, আরেকটা বন্ড ২ বছর, আরেকটা ৩ বছর, তার মানে ৪ ৫ বছর, টা ৫ 0 বছর। কুপন বন্ড থাকতেছে। ৫ টা 0 কুপন বন্ডে একটা লট হচ্ছে। জি। সো এভরি ইয়ারে কিন্তু যে ইনভেস্টর সে কিন্তু একটা রিটার্ন পাচ্ছে। এটা কোন বন্ডের কথা বলছেন? আমি ব্র্যাকের যে 0 মাইক্রো কুপন ফাইন্যান্স। বন্ডটা, হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সের জন্য। তারপরে অন্যান্য যে 0 কুপন বন্ডগুলো করেছি ওগুলো ন্যাচারাল কিন্তু একই রকম ছিল মোর অর লেস। সো জি। ব্র্যাকের জন্য ৫ বছর ছিল, সাজিদা ফাউন্ডেশনের জন্য যেটা গত বছর ক্লোজ করলাম ওটা ৩ বছর ছিল। আচ্ছা, সো এটা এভরি 6 মান্থ পর। সো এখন এই মুহূর্তে আপনি কি কোনো কোম্পানির ফান্ড রেজিং করছেন আপনারা? ইয়েস, আমরা এই মুহূর্তে যদি বলেন তাহলে ট্রেডিশনাল তো বন্ড নরমালি আমরা বলি যে ইয়েস একটা বন্ড রেজ করতেছি তার ব্যবসা সম্প্রসারণ করার জন্য। বাট আমরা এখন একটু থিমেটিক নেচারে চলে যাচ্ছি। মানে? থিমেটিক নেচার হচ্ছে যেমন ব্র্যাক ব্যাংকের জন্য যেই বন্ডটা আমরা এখন কাজ করছি, তো এটা কিন্তু সোশ্যাল সাবঅর্ডিনেট বন্ড।
সো বাংলাদেশে প্রথম একটা বন্ড করা হয়েছে যেখানে ২ টা আসপেক্ট একসাথে কম্বাইন করা হয়েছে। একটা হচ্ছে সোশ্যাল আসপেক্ট, একটা হচ্ছে তার ক্যাপিটাল আসপেক্ট। সো ২ টাকে কম্বিনেশন করে আমরা ব্র্যাক ব্যাংকের জন্য একটা বন্ড রেইজ করছি। সো এটাকে সোশ্যাল বন্ড কেন বলা হচ্ছে? আচ্ছা, কেন সোশ্যাল বন্ড বলছি? সো বেসিক্যালি এটা ইকমার প্রিন্সিপাল আছে। সো তারা বলে দিয়েছে যদি আপনি কোনো বন্ডকে নেম দিতে চান, ফর সে আপনি অরেঞ্জ বলবেন বন্ড। অরেঞ্জ বন্ড বা গ্রিন বন্ড, তাহলে আপনার ইউজ অফ প্রসিডসটা স্পেসিফিক প্রজেক্টেই হইতে হবে এবং ওই প্রজেক্ট থেকে আপনার ইমপ্যাক্টটা অ্যাসেসমেন্ট করতে হবে। অর্থাৎ সোশ্যালে একটা মানুষের মধ্যে যে আমরা যে ইন্ডিকেটরগুলো আপনারা বলতে চাচ্ছেন সেখানে সেটার প্রভাব থাকতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল এমপ্লয়মেন্টের কথা বলা থাকলে এমপ্লয়মেন্টের একটা ইন্ডিকেটর এখানে থাকবে, সেটা টার্গেট আপনাদের ওই বন্ডের ফান্ড ইউটিলাইজ করে ওটা অ্যাচিভ করতে হবে, তাই তো? জিনিসটা এরকম। অ্যাবসলিউটলি। সো আমি আগে থেকেই বলে দিচ্ছি টাকাটা রেইজ করে আমি কোন জায়গায় দিব এবং ওই জায়গা থেকে পসিবল ইমপ্যাক্টটা কি হবে, পজিটিভ সোসাইটিতে। ইমপ্যাক্টটা হ্যাঁ, কি হবে। সো সেই কারণে যারা ইনভেস্টর তাদের কিন্তু ২ টা জিনিস ফুলফিল হচ্ছে। এক, তারা ফাইন্যান্সিয়াল রিটার্ন পাচ্ছে। এর সাথে, সাথে তারা সোশ্যাল রিটার্নটাও দেখতে পাচ্ছে। কারণ জি। যেহেতু আমি বলছি যে আমি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করব এবং ওই ইমপ্যাক্ট রিপোর্টটা কিন্তু আমরা ইয়ারলি ইনভেস্টরকে দেখাবো। আচ্ছা, এইটা কত বড় বন্ডের সাইজ? এটা ৳১,০০০ কোটি টাকা। সো এইখানে কি ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করতে পারে? ব্যক্তি পর্যায়ে ইনভেস্টমেন্ট করতে পারে? এই বন্ডটাতে সবাই ইনভেস্টমেন্ট করতে পারে। ইন্ডিভিজুয়ালও করতে পারে, প্রভিডেন্ট ফান্ডও করতে পারে, ব্যাংক করতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারে, এভরিওয়ান। মানে সেটা একজন ব্যক্তি কিভাবে এটাতে ইনভেস্টমেন্ট করবে? আমি এই বন্ডে ইনভেস্টমেন্ট করতে চাই। আচ্ছা। আমাকে কি করতে হবে? সো এই প্রসেসটা বেসিক্যালি আপনি যদি দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু রিটেল লেভেল যারা ইন্ডিভিজুয়াল তারা কিন্তু সরাসরি এরকম বন্ডে পারচেজ করে না। ওরা বিভিন্ন প্রকার ফান্ডের মাধ্যমে ইনডিরেক্টলি এক্সপোজার নেয়। সো বাংলাদেশে তো এই ইকোসিস্টেমটা নাই। নাই। সো এই ইকোসিস্টেমটা আমাদের বিল্ড আপ করতে হবে। সো বিল্ড আপ করার জন্য প্রথমে আমরা যেটা করেছি যে ইন্ডিভিজুয়ালকে কিভাবে এই বন্ডকে খুব সহজে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। সেজন্য আমরা ইন্ডিভিজুয়ালকে স্পেশালি আমাদের যদি ব্র্যাক ব্যাংকের কথা বলি, ব্র্যাক ব্যাংকের যে ব্রাঞ্চ ব্যাংকিং নেটওয়ার্ক আছে। সো ব্রাঞ্চে তো লোকজন যায়, রাইট? সো ব্রাঞ্চে ইউজুয়ালি গিয়ে তারা কি করে? এফডিআর করবে বা ডিপিএস করবে। সো আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিংয়ে যারা কাজ করে তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিয়েছি। যে বন্ড কি? বন্ডের ফিচার্স কি? কিভাবে কাজ করে? রিটার্ন কিরকম? সো একটা কাস্টমার যখন এই বন্ড কিনতে যায় তখন খুব ইজিলি সে ব্রাঞ্চে গিয়ে যদি বলে যে আমি একটা বন্ড কিনবো তাহলে তার জন্য আমরা একটা সাবস্ক্রিপশন ফর্ম আমরা সো introduce আমাকে করেছি। বন্ডটা কিনতে হলে ব্র্যাক ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে বললে হবে যে আমি বন্ডটা কিনতে চাই? অ্যাবসলিউটলি। সো আমার মিনিমাম ইনভেস্টমেন্ট কত টাকা দরকার এখানে? মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এই বন্ডের জন্য ৳১০,০০,০০০। সো সো আমার ৳১০,০০,০০০ টাকার মাল্টিপল ১০ লাখ, ১০, ২০ লাখ, ২০, ৩০ লাখ ৩০ এরকম এরকম করে। করে। কোনো আপার লিমিট আছে যে এর বেশি আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না? না, এরকম কোনো আপার লিমিট নাই। ইয়েস, একটা আপার লিমিট আছে যে আমার ইস্যু সাইজের তো বেশি আর হইতে পারবে না। সো আমার ইস্যু সাইজ ৳১,০০০ কোটি টাকা। সো এটা তো এর আর বেশি নিতে পারবে বেশি না। নিতে পারবে না। সো এইখানে মানে ব্যক্তি পর্যায়ে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় তার কি কোনো বিও অ্যাকাউন্ট খোলা দরকার আছে বা কোনো আদার কি ধরনের ডকুমেন্টেশন লাগবে তার? আচ্ছা। সো এই বন্ডটা যদি কেউ পারচেজ করতে চায় তাহলে বেসিক্যালি এই বন্ডটা আবার লিস্টিং করতে হয়। মানে অল্টারনেটিভ বন্ডটা ট্রেডিং বোর্ডে। এটিপিতে লিস্টিং করতে আচ্ছা, হবে। আচ্ছা। যখনই আপনি অল্টারনেটিভ ট্রেডিং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডটা হচ্ছে ডিএসসি এর একটা আলাদা বন্ড ট্রেড করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম, রাইট? রাইট, হ্যাঁ, রাইট। জি। সো ওইখানে আপনার বেসিক্যালি আগে তো ওটিসি মার্কেট থাকতো বা আগে কি হতো শেয়ার সার্টিফিকেট দিত। সো শেয়ার সার্টিফিকেট আপনি ট্রান্সফার করতে পারতেন। মানে কাগজি পেপার ছিল। সো এখন বিসেক চাচ্ছে এটা ডিজিটালাইজ করার জন্য। সো ডিজিটালাইজ করলে আপনার বিও অ্যাকাউন্ট লাগবে। বিও অ্যাকাউন্টে আপনি দেখবেন, দেখাবে আপনাকে যখন আমরা লিস্টিং করে ফেলবো, ডিমেট করে ফেলবো তখন আপনাকে দেখাবে যে আপনার বিও অ্যাকাউন্ট এতগুলা বন্ড আপনি কিনেছেন। সো আমার একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে আসলে। থাকতে হবে। তা আর কিছু কি দরকার আছে এখানে এক্সট্রা? আর কিছুই দরকার দরকার নেই। নেই। সো আমি ব্রাঞ্চে গেলাম, আমার বিও অ্যাকাউন্ট আছে, আমি তারপরে কি করব? চেক দিব? আচ্ছা। সো আমাদের ব্র্যাক ব্যাংকের জন্য আমরা যেটা করেছি আমরা বলেছি যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকা ম্যান্ডেটরি। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকা। সো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে তার যদি টাকা থাকে এবং সাবস্ক্রিপশন ফর্মটা সে যদি ফিল আউট করে, সাবস্ক্রিপশন ফর্মে এক জায়গায় একটা অটো ডেবিট ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো জাস্ট এই ফর্মটা ফিল আউট করবে, সাইন করবে, ওনার বন্ড কেনা হয়ে যাবে। আচ্ছা। আমরা অটোমেটিক ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আচ্ছা, নেব। তার মানে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে অন্য কেউ ইনভেস্টমেন্ট করতে পারবে না? আমরা ব্র্যাক ব্যাংকের জন্য এরকম প্রভিশন হুম। রাখিনি। আচ্ছা, আচ্ছা। কারণ এইটা বেসিক্যালি আমাদের ইনভেস্টর পুলটা অনেক বেশি হয়ে যায়। সো ম্যানেজ করার ব্যাপার আছে। সো দ্যাটস ওয়াই প্রসেসটাকে সিম্পলিফাই করার জন্য অন্য ব্যাংক যদি অ্যালাউ করি তাহলে কি করতে হবে? ওই একটা ক্লিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। একটা বুঝতে চেক পেরেছি। ডিপোজিট করবে, ট্রান্সফার করবে সেজন্য। জি। সো আমি বন্ডটাতে ইনভেস্টমেন্ট করে ফেললাম। আমার সাথে কি আলাদা কোনো এগ্রিমেন্ট হবে?
সেখানে? আপনার সাথে একটা আলাদা এগ্রিমেন্ট হবে। এটাকে আমরা সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট বলি। আর কোনো সার্টিফিকেট বলতে বিএ অ্যাকাউন্টে শুধু ইউনিটটা পাবো যখন এটা ইউনিটটা লিস্টিংটা পাবেন। হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাবসলিউটলি। এই বন্ডে ইনভেস্টমেন্ট করলে লাভ কিরকম হবে? মানে আমার বেনিফিট কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই বন্ডটা যেহেতু লঙ্গার ম্যাচুরিটি, হুম। সো আপনার কিন্তু দেখে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার যদি মনে করেন, কারণ এই বন্ডটাকে আপনি লিয়ে লঙ্গার রাখতে ম্যাচুরিটি পারবেন বলতে কতদিনের? ৭ বছরের মানে আমি টাকা দিলে ৭ বছরের জন্য টাকা দেব? টাকা দিবেন। রাইট। টাকাটা ৭ বছরের জন্য দিবেন, বাট প্রতি ৬ মাস পর, পর আপনি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছেন। মানে কুপন পাচ্ছেন। কত পার্সেন্ট? এখন যদি ইনভেস্টমেন্ট করেন, এখনকার রেট হচ্ছে 12.15%। মানে তার মানে কি এই রেটটা ভেরি করে? রেটটা ভেরি করে। কিভাবে ভেরি করে? আচ্ছা, আমাদের যে রেটটা, এই রেটটা বেসিক্যালি প্রতি ৬ মাস পর, পর চেঞ্জ হয়। সো রেটটা কিভাবে চেঞ্জ হবে? রেটটার ২ টা পার্ট আছে। একটাকে বলি আমরা রেফারেন্স রেট, একটা বলি মার্জিন। সো মার্জিন ফিক্সড। আমার এখানে মার্জিন 2.5, আর রেফারেন্স রেটটা হচ্ছে আমাদের যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলার তারা তো বেসিক্যালি ৬ মাসের ফিক্সড ডিপোজিট রেটের একটা রেট ডিক্লেয়ার, এটা আবার বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করে। এবং এই রেটটা আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংকে, তাহলে দেখবেন প্রতিটা ব্যাংক একটা রেঞ্জে করছে। ফর ইনস্ট্যান্স এবিসি ব্যাংক সে ৬ থেকে ৯ দিচ্ছে, কেউ আবার ৯ থেকে ১০ দিচ্ছে। সো আমরা কি করি, ওই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইসলামিক ব্যাংকগুলো বাদে, তাদের ৬ মাসের যে এফডিআর রেট থাকে হাইয়েস্টের অ্যাভারেজ নেই। সো হাইয়েস্টের অ্যাভারেজ নেই এবং তার সাথে একটা মার্জিন, যেটা আমাদের ব্র্যাক ব্যাংকের বন্ডে 2.5 অ্যাড করে এখন 12.15 সো হচ্ছে। যদি ওই অ্যাভারেজটা সে 8% হয়, তার মানে এর সাথে 2.5% অ্যাড করে 10.5% কুপনটা অর্থাৎ ইন্টারেস্ট ইনকামটা পাবে। এটা কি রিসেটটা কতদিন পর পর হয়? রিসেটটা হবে ৬ মাস পর। অর্থাৎ প্রথম যদি যে রেটটা পাবে, পরবর্তী রেটের ক্ষেত্রে আবার সেম ক্যালকুলেশন করতে হবে। অ্যাবসলিউটলি। তো এরকম করে আমি ইন্টারেস্টের টাকাটা পাচ্ছি ৬ মাস পর পর, আর প্রিন্সিপালের টাকাটা যেটা আমি শুরুতে ইনভেস্টমেন্ট করেছিলাম, সে ১০ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে এটা পাবো গিয়ে একদম ৭ বছর শেষে। না, এটা ৭ বছর শেষে পাবেন না। এটা বেসিক্যালি আপনি টোটাল ৫ টা ইনস্টলমেন্ট আপনাকে ফেরত দেওয়া হবে। আচ্ছা, ইকুয়ালি ইনস্টলমেন্ট হবে। আচ্ছা, আচ্ছা। সো কেউ যদি ১০০ টাকা ইনভেস্টমেন্ট করে 20%, এভরি ইয়ার 20% করে। এট দ্য এন্ড অফ 3rd ইয়ার আপনি 20% মানে 20 টাকা ফেরত পাবেন। 4th ইয়ারে 20, 5th, 6th, 7th এরকম ৫ টা ইনস্টলমেন্টে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। বাট আপনি কিন্তু কুপন পাবেন হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপর। কারণ ৩ বছর শেষে গিয়ে আপনার কিন্তু অলরেডি ২০ টাকা আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকবে ৮০ টাকা। এই ৮০ টাকার উপর আপনি আবার ইন্টারেস্ট পাবেন। বুঝতে পারছি। তো আমরা এতক্ষণ শুনলাম হচ্ছে ব্র্যাকের এই মুহূর্তে যে বন্ডটা ওরা ইস্যু করছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সেই বন্ডটা। তো এছাড়া ব্যাংক ছাড়া বা ব্যাংক সহ কোন সেক্টরে বেশি বন্ড ইস্যু করা হয় বাংলাদেশের এই বন্ড মার্কেটে? বাংলাদেশের বন্ড মার্কেট না প্রিডমিনেন্টলি যদি দেখেন, যখন ব্যাজেল 3 ইন্ট্রোডিউস করা হয়েছে বাংলাদেশে ২০১৪ সালে ডিসেম্বরে, তারপর দেখবেন আপনি যা ব্যাংক আসতেছে এর মধ্যে 90% ব্যাংকই বন্ডই হচ্ছে ব্যাংক ইস্যু করতেছে। কারণ তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখবে। সেই জন্য তারা ইস্যু করতেছে। ক্যাপিটাল না হলে তো তারা আসলে ডিপোজিট কার্ড করতে পারবে না, গ্রো করতে পারবে না। গ্রো করতে পারবে না। হ্যাঁ, লোন দিতে পারবে লোন না। দিতে সো পারবে না। একটা ক্যাপিটাল একটা মিনিমাম একটা ক্যাপিটাল একটা থ্রেশহোল্ড আছে, 12.5 রাখতে হয়। আবার কেউ একটু বাফার রাখে, কারণ বিভিন্ন শক অ্যাবজর্ব করার জন্য তো তার একটু বাফার থাকতে হয়। সো মোস্টলি কিন্তু আপনি দেখবেন ব্যাংকের সাবঅর্ডিনেট বন্ডই। সাবঅর্ডিনেট কেন বলা হয় জিনিসটা? আচ্ছা, সাবঅর্ডিনেট কেন বলা হয়? সো বেসিক্যালি একটা কোম্পানি যখন লিকুইডেশনে যায়, যদি কোনো কারণে মানে লিকুইডেশনে যদি যায়, টাকা ফেরত না দিতে পারে, ফেরত বিজনেস যদি বন্ধ হয়ে যায়। যায়। মানে আমরা তো কথা বলছি একটা ব্যাংকের সাবঅর্ডিনেট ডেট নিয়ে। তার মানে ব্যাংকটা যদি কখনো বন্ধ হয়ে যায় হুম। তখন কি হবে? জি, তখন কি হবে? তখন যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের তারা কখন বলতে পারবে যে ইয়েস আমার টাকাটা এখন ফেরত দেন। জি। সো প্রথম বেসিক্যালি ডিপোজিটের টাকা চলে যাবে। ডিপোজিটের টাকা সবার আগে পাবে। তারা ফার্স্ট ক্লেমটা পাবে। ফার্স্ট ক্লেমটা পাবে। তারপরে হচ্ছে তার সিনিয়র যদি লেন্ডার থাকে তারা পাবে, জুনিয়র লেন্ডার যারা আছে তারা পাবে। তারপরে সাবঅর্ডিনেট বন্ডে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা পাবে। সেজন্য বেসিক্যালি এটাকে আমরা সাবঅর্ডিনেটেড বলা হয়। ইকুইটি হোল্ডাররা নাও পেতে পারে। ইকুইটি হোল্ডারটা তারও যেমন নিচে। আমরা যে ৫টা ব্যাংক রিসেন্টলি বন্ধ হয়ে গেছে, ওনারা তো আসলে কিছু পান নাই যারা ইকুইটি হোল্ড করতেন, শেয়ারটা হোল্ড করতেন, রাইট? বাট সাবঅর্ডিনেট ডেট হোল্ডার হলে তারা ডিপোজিট হোল্ডারের পরে যদি কোনো অ্যাসেট থাকতো সেটা বিক্রি করে টাকাটা পেত, রাইট? ইয়েস। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের যেই কয়েকটা ব্যাংক নিয়ে একটা সম্মিলিত ব্যাংক করা হয়েছে। জি। সো ওইখানে যারা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে, দেখা গেল যে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করেছে। সো ক্রস সেলিং হয়েছে।
আ এটাকে আপনি পুরা ক্রস বলতে পারবেন না। কারণ বেসিক্যালি এটা মেকানিজম করা হইছে A, B, C। সো C এরটা কিনছে A, B এরটা কিনছে, B, C এরটা কিনছে। সো মজার ব্যাপার হচ্ছে যখন এই ব্যাংকগুলাকে আপনি মার্জ করছেন, তখন তো দেখা গেছে তাদের NPL এত বেশি, ইকুইটি হোল্ডারদের টাকা তো গেছে। সাবঅর্ডিনেট বন্ডে যারা ইনভেস্ট করছে তাদের টাকাও কিন্তু চলে গেছে। আচ্ছা, সো আপনাকে দেখে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, সো রিস্কটা একটু বুঝতে হবে আরকি। আচ্ছা। তো আমরা এতক্ষণ ২ ধরনের বন্ড সম্পর্কে জানলাম। একটা হচ্ছে সাবঅর্ডিনেটেড বন্ড আর একটা হচ্ছে সোশ্যাল বন্ড। এছাড়া আর কি ধরনের ইন্সট্রুমেন্ট আপনারা ইউজ করেন যেটা ইউজ করে কোম্পানি ফান্ড রেইজ করতে পারে? আচ্ছা, আমরা যেমন আপনাকে একটু আগে যেটা বললাম যে আমাদের বন্ড মার্কেটটা বেসিক্যালি ব্যাংকেরই বন্ড হয়ে থাকে। এর বাইরে কিন্তু কিছু এনবিএফআই যেমন আইডিএলসি, আইপিডিসি বা ন্যাশনাল হাউজিং তারাও বা ডিবিএইচ তারাও কিন্তু বন্ড ইস্যু করে থাকে, বাট ফ্রিকোয়েন্সি ভেরি লিমিটেড। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কিন্তু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের জন্য কাজ করছি। যেমন সাজিদার জন্য, আমরা ব্র্যাকের জন্য, আমরা সিদিব নামে একটা অর্গানাইজেশন আছে তাদের জন্য, টিএমএস একসময় করেছিল, বড় বাংলাদেশ করেছিল। তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এগুলো ছাড়াও আমাদের কোম্পানিগুলা কি ধরনের বন্ড ইস্যু করতে পারে? বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ আর কি ধরনের হতে পারে? আচ্ছা, আমাদের এইখানে যদি দেখি যে বন্ডগুলা কিন্তু কোম্পানি লেভেল থেকে খুব কম ইস্যু করা হচ্ছে। সো মেইন রিজনটা কি? প্রথম কথা হচ্ছে আমরা যদি কোনো কোম্পানি বন্ড ইস্যু করে তাহলে তো বন্ডটা সেল করতে হবে। সো আমাদের যদি বলি যে আ বড় একটা ইনভেস্টর পুলই হচ্ছে ব্যাংক। ব্যাংক ইনভেস্টর ব্যাংক বন্ড ব্যাংকিং বন্ডগুলোতে? বন্ডগুলাতে করে। এর বাইরে যারা আছে তারা খুব আবার সেনসিটিভ। তারা কোনো কর্পোরেটকে এরকম করে রিলাই করতে পারে না। সো যখনই কোনো কোম্পানি এরকম বন্ড ইস্যু করতে যায়, তখনই আমরা দেখছি যে তারা হয়তো চায় যে ব্যাংকের একটা গ্যারান্টি চায়। যে ইয়েস কোনো কারণে এই কোম্পানি ফেল করলে তখন ব্যাংক টাকাটা দিয়ে দিবে। সো আপনি যখন একটা গ্যারান্টি দিয়ে কোনো কিছু ইস্যু করবেন তখন কিন্তু আবার এগেইন কস্টিংটা বেড়ে যায়। বুঝতে পারছি। সো সেই কারণে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু সেইভাবে কোনো অ্যাপেটাইট নাই বন্ড মার্কেট থেকে টাকা তুলতে। আর একটা বড় ব্যাপার হচ্ছে তারা তো ইজিলি ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে। সেটাই। ব্যাংকে গিয়ে যদি কেউ টাকা পেয়ে যায়, হুম। তো সেইখানে আমি কেন এত কষ্ট করে ইয়েস, ওই রেগুলেটরি অ্যাপ্রুভাল নিবেন, আপনি এনএনজি অ্যাপয়েন্ট করবেন, ট্রাস্টি অ্যাপয়েন্ট করবেন, অনেক কাজ করতে হবে। জি। তো এই ধরনের সোশ্যাল বন্ড বা কর্পোরেট বন্ডগুলোতে ইনভেস্টমেন্ট করলে কি কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায়? আচ্ছা, এইখানে না অনেকের একটা মিসকনসেপ্ট আছে। সো প্রথম কথা হলো ট্যাক্স বেনিফিট বলতে আমরা বলতে পারি যে এআইটি রিডিউসড ফর্মে হয় কম্পেয়ার টু এফডিআর। কিছু ক্ষেত্রে যেমন মানে সোর্স ট্যাক্সের কথা বলছি। সোর্স ট্যাক্স, যেটা ইন্টারেস্ট দেওয়ার সময় ট্যাক্সটা কেটে রেখে হ্যাঁ, টাকাটা দিয়ে দেওয়া হয় সেটা। হ্যাঁ, এক্সাক্টলি। সো এইটা আপনারা যদি দেখেন, এটা গত বছরে বন্ডের জন্য 5% ছিল। সেটাই। এই ফিসক্যাল ইয়ারে কিন্তু গভর্নমেন্ট এটা অলরেডি চেঞ্জ করে দিয়েছে। সো ইন্ডিভিজুয়ালের জন্য এখন 10% করে কাটছে। সো আপনার এআইটিতে কোনো কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন না। সঞ্চয়পত্র মোস্ট লাইকলি এরকম একটা ঝামেলা চলছে। সঞ্চয়পত্রে যেইটা আপনার 10% যদি হয় বা 5% হোয়াটএভার ইট ইজ, এটা কিন্তু ফাইনাল সেটেলমেন্ট। আর আপনি বন্ড থেকে যেটা পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল সেটেলমেন্ট না। তার মানে হচ্ছে যদি আপনার ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী দিতে হবে। পরে যদি ইনকাম থাকে তার সাথে অ্যাড করে হ্যাঁ। আবার ফার্দার ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে নরমাল কুপন বিয়ারিং ক্ষেত্রে। বাট একটা জায়গায় একটা ট্যাক্স বেনিফিট আছে। সেটা হচ্ছে জিরো কুপন বন্ডে। সো ইন্ডিভিজুয়াল যদি এইসব জিরো কুপন বন্ডে ইনভেস্ট করে এবং এখান থেকে তার যেই ইনকামটা হবে সেই ইনকামটার উপর ৳১ ট্যাক্স দিতে হবে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট বেনিফিট। জিরো কুপন বন্ড। জিরো এই কুপন মুহূর্তে বন্ড। কি কোনো জিরো কুপন বন্ড আছে? মানে ইনভেস্টর আচ্ছা, আবার আপনি যদি দেখেন যে আমাদের নতুন মানে আগের রেজিম চেঞ্জ হওয়ার পরে আমাদের তো বিসেক অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে। সো এই মুহূর্তে মার্কেটে আসলে এরকম কোনো জিরো কুপন বন্ড নাই। ছিল কিছু, এটি গত বছর এগুলো সবগুলো সাবস্ক্রাইব। এই মুহূর্তে এখন কোনো জিরো কুপন বন্ড নাই। বাট আমরা কাজ করছি। সাজিদা ফাউন্ডেশনের জন্য একটা অরেঞ্জ বন্ড নিয়ে আসবো, বাংলাদেশের ফার্স্ট অরেঞ্জ বন্ড। ওকে। এটা অলরেডি আমরা বিসেকে সাবমিশন করে দিয়েছি। সেটা কি জিরো কুপন বন্ড হবে? সেটা জিরো কুপন বন্ড। আচ্ছা, এইসব বন্ডে ইনভেস্টমেন্ট করলে কি ট্যাক্স রিবেট পাওয়া যায়? ইন্ডিভিজুয়াল পর্যায়ে? না, ট্যাক্স রিবেট পাওয়া যায় না। ট্যাক্স রিবেট কখন পাওয়া যাবে? ট্যাক্স রিবেট পাওয়া যাবে যখন বন্ডটা লিস্টেড হবে মেইন বোর্ডে। মানে ডিইসির মেইন বোর্ডে যখন লিস্টিং হবে তখন। এটিপি কিন্তু লিস্টিং না। এটাও একটা প্রবলেম। সো এটিপি হচ্ছে গিয়ে কাইন্ড অফ ওটিসি মার্কেট। সো এটিপিতে যদি কেউ ওই বন্ডগুলো কিনে সে ট্যাক্স রিবেট পাবে না? না, পাবে না। মানে অ্যাজ পার ট্যাক্স রুল অনুযায়ী এটা লিস্টিং হইতে হবে মেইন বোর্ডে। তখন আপনি ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেট পাবেন। পাবে। আচ্ছা। তো আমরা অনেক ধরনের বন্ডের ক্যাটেগরি সম্পর্কে জানতে পেরেছি। এখন আপনার কাছে কি কোনো মনে হয় যে এই
পার্টিকুলার স্টাইলের বন্ডটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য গেম চেঞ্জার হতে পারে, কর্পোরেটদের জন্য গেম চেঞ্জার হতে পারে? অ্যাবসোলিউটলি। আমার যেটা মনে হয় যে আপনি যদি বারবার আমরা বলছি বন্ড মার্কেট ডেভেলপ করতে হবে, বন্ড মার্কেট ডেভেলপ করতে হবে। এখন এই সাবঅর্ডিনেটেড বন্ড দিয়ে তো আপনি বন্ড মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনার তো রিয়েল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে। তো সেজন্য কোম্পানিগুলোকে আল্টিমেটলি আসতে হবে। এখন আপনি যখন কোনো কোম্পানি ব্যাংকে যায় এবং ব্যাংক থেকে যেটা আপনি বলছিলেন যে ইজিলি তারা লোন পেয়ে যাচ্ছে, তাহলে তারা তো বন্ড ইস্যু করবে না। এখন এইখান থেকে যদি সেন্ট্রাল ব্যাংকের কোনো রেগুলেশন আসে যে ইয়েস লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য তোমার ব্যাংক থেকে নিতে পারবে না, তোমার এরকম লং টার্ম ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হবে, তখন কিন্তু বন্ড মার্কেটটা ভাইব্রেট হবে। এখানে একটা ব্যাপার দেখেন, আমাদের এখানে যেহেতু অনেক ব্যাংক, সো কি হচ্ছে যে একটা লোক এই ব্যাংকে যদি টাকা না পায় তাহলে তো আরেক ব্যাংকে চলে যায়। আবার ব্যাংক অনেক সময় নেম লেন্ডিং করে। বাট আমরা যদি ওই কোম্পানিগুলোর জন্য একটা অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ বা সুকুক ইস্যু করতে পারি, যেখানে একটা আপনার রিয়েল অ্যাসেটকে আপনি একটা এসপিবির মধ্যে দিয়ে তারপরে এই বন্ডটা ইস্যু করছেন। সো আপনার কি ওই যে বলে না কাগজে লোন নেওয়া, এগুলো কিন্তু আপনার ভ্যানিশ হয়ে যাবে। মানে আবার এটা যদি অন্যভাবে বলি, জি। সো মনে করেন যে XYZ একটা কোম্পানি, তার অনেক নাম, সো সে ব্যাংক থেকে কোলাটেরাল ছাড়া নিচ্ছে। কোলাটেরাল ছাড়া নিচ্ছে। অনেক ক্ষেত্রেই তো ওয়ার্কিং ক্যাপিটাল নিচ্ছে, কোলাটেরাল ছাড়াই নিচ্ছে। যেমন আমি যদি ব্যাংকে লোন নিতে চাই, আমাকে প্রথম যে কোশ্চেনটা করবে, আপনি কোলাটেরাল কি দেবেন, আপনার ল্যান্ড কি আছে বা অ্যাপার্টমেন্ট কি দেবেন। কিন্তু সো এই ক্ষেত্রে আপনি বলছেন যে সুকুক যদি ইস্যু করে তাহলে একটা রিয়েল অ্যাসেট লাইক ল্যান্ড বা প্রজেক্টটা ওরা ব্যাক রেখে বন্ড ইস্যু করতে পারে তার এগেনস্টে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যাংকের কাছে যদি যান, ব্যাংক কিন্তু প্রথমেই কোলাটেরাল দেখে না। ব্যাংক কিন্তু দেখে হচ্ছে প্রথমে আপনার বিজনেস, মানে ইউজুয়ালি ভালো ব্যাংকের কথা বলতেছি, তারা আপনার বিজনেস দেখবে। বিজনেস দেখে দেন সিকিউরিটি বা কোলাটেরাল যেটা বলছেন সেটা হচ্ছে তার একটা কমফোর্ট। কোনো কারণে বিজনেস কেসে যদি ফেল করে তখন সে যাতে কোলাটেরালটা সেল করে সে তার টাকা নিয়ে নিতে পারে। সো প্রবলেমটা কোথায় হচ্ছে, সো একটা কোম্পানি তো বিভিন্ন ধরনের বিজনেস করছে। সো ব্যাংক যখন লোন দিচ্ছে তখন হয়তো বা তার পুরা ফ্যাক্টরিটাকে মর্গেজটাকে লোন দিচ্ছে। সো একটা ব্যাংক দিচ্ছে না, এরকম আরও 2টা 3টা 4টা ব্যাংক দিচ্ছে, সো বাইপাসও হচ্ছে। সো এইখানে কিন্তু ক্যাশ ফ্লো আপনি ট্যাপ ইন করতে পারছেন না, আপনি তো সেগ্রিগেট করতে পারছেন না। একটা ক্যাম্পাসে যদি এরকম 4টা ফ্যাক্টরি থাকে, তো 4টা ফ্যাক্টরি আপনি মর্গেজ দিয়ে রেখেছেন। সো কোন ফ্যাক্টরি থেকে কী ইনকাম হচ্ছে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না। কিন্তু আপনি যখন এবিএস করবেন বা সুকুক করবেন, তখন কিন্তু স্পেসিফিক অ্যাসেটগুলোকে আপনার মর্গেজ রাখতে হচ্ছে, মানে এসপিবিতে ট্রান্সফার করতে হচ্ছে। দেন ওই অ্যাসেটস থেকে যে রেভিনিউ আসবে, এই রেভিনিউ কিন্তু একটা এসকো অ্যাকাউন্টে যেতে হবে, তাহলে কিন্তু ট্র্যাক থাকবে। এখন তো ট্র্যাক থাকছে না। সো আমার মনে হয় আমাদের যদি স্পেশালি সেন্ট্রাল ব্যাংক এরকম কোনো ইনিশিয়েটিভ নেয় যেখানে তারা বলে দিবে যে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে রেজ করতে হবে এবং তাদের জন্য স্পেশালি প্রজেক্ট ফাইন্যান্সিং এরকম এসপিবির মাধ্যমে হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে এরকম সুকুকের মাধ্যমে হবে, তখন দেখবেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক ধরনের ইরেগুলারিটিস কমে যাবে। তার মানে আপনি বলছেন যে বাংলাদেশের সুকুকের স্কোপটা অনেক বিশাল, অনেক বেশি। সুকুকের ডিমান্ড ইজ দেয়ার, কিন্তু ব্যাপার হচ্ছে সাপ্লাই তো নাই, সুকুক তো ইস্যু করতে পারতেছে না, কারণ কর্পোরেটরা আসতেছে না। অ্যান্ড কর্পোরেটরা কেন আসতেছে না? প্রথম কথা হচ্ছে কর্পোরেটটা সুকুকের যে প্রসেসটা, এই প্রসেসটা অনেক কমপ্লেক্স। সো তারা তো নর্মাল বন্ডই বোঝে না। এখন নর্মাল বন্ডের বাইরে আবার সুকুক করবে, এটা তারপর আবার মানুষের সুকুক বলতে একটা নেগেটিভ ভাইব চলে আসে, কারণ বেসিক্যালি বেক্সিমকোর সুকুক নিয়ে সবার মধ্যে একটা নেগেটিভ কাজ করে। বাট বেক্সিমকোর সুকুক মার্কেটে নতুন অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে। কীরকম? কারণ আগে আপনার সুকুক করার জন্য একটা এসপিবি লাগে, সো একজন অরিজিনেটর থাকে, রাইট? সো এসপিবি অ্যান্ড অরিজিনেটরের মধ্যে যে ট্রানজ্যাকশনগুলো হয়, এখানে অনেক ধরনের ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে। সো যখন বেক্সিমকো সুকুক লঞ্চ করে তখন কিন্তু এই ভ্যাট ট্যাক্সগুলো একটা এসআরও দিয়ে ওয়েভ করে দেওয়া হয়েছে। সো এখন কিন্তু ইজিলি সুকুকটা ডিজাইন করা যায়, পজিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আসে। সুখবর আসলে অ্যাবসলিউটলি। জি। তো আমরা বলছিলাম রিটার্ন সম্পর্কে। সো আমরা যদি সঞ্চয়পত্র রিটার্নের সাথে একটা বন্ডের রিটার্ন কম্পারিজন করি, এটা কিরকম, কম্পারিজনটা কিরকম হতে পারে রেট অফ রিটার্ন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখতে হবে সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টটা আপনি কতটুকু করছেন, কারণ সঞ্চয়পত্রে তো একটা লিমিট আছে, এর বাইরে তো আপনি করতে পারছেন না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সঞ্চয়পত্রে আপনি দেখবেন যে যেই ট্যাক্সটা এটা ফাইনাল সেটেলমেন্ট, বাট আমাদের এই বন্ডের ট্যাক্স কিন্তু ফাইনাল সেটেলমেন্ট না। সো সেই কারণে লিমিট যখন এক্সস্টেড হয়ে যাবে
তখন এইসব কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট করে আপনি হায়ার রিটার্ন এনশিওর করতে পারবেন। বুঝতে পারছি। তো এখন আমি একটা বন্ড ইনভেস্টমেন্ট করলাম। এখন আমি আমার লিকুইডিটি আমি কিভাবে এনশিওর করব? আমার টাকা যদি প্রয়োজন মনে হয়, তখন আমি কি করতে পারি? আমি বন্ডটা কোথায় বিক্রি করব? আচ্ছা, এই বন্ডগুলোকে ইজিলি যাতে বিক্রি করা যায় সেই জন্য কিন্তু বিসেক এবং ডিইসি বলে দিচ্ছে যে সকল বন্ডগুলোকে এটিপিতে লিস্টিং করতে হবে। সো এটিপিতে লিস্টিং করলে আপনার যেটা হবে লিকুইডিটিটা এনশিওর হবে। সো এটিপি হচ্ছে ডিএসসির একটা প্ল্যাটফর্ম। ডিইসি একটা প্ল্যাটফর্ম, রাইট? তো ওইখানে আমি বিক্রি করতে পারবো, বাট ওখানে কি লিকুইডিটি আছে? মানে কেউ চাইলে কি ওখানে সেল করতে পারবে? সেটা কি এই মার্কেটটাই তো ডেভেলপ হয়নি। কেন ডেভেলপ হয়নি? আপনি দেখেন ওই বন্ডগুলো যেটা দেখছেন আপনি, যে বন্ডগুলো এটিপিতে লিস্টিং, ওইখানে ইনভেস্টর 2 জন 3 জন। তো 2 জন 3 জন থাকলে তার লিকুইডিটি আসবে না। এনাফ বায়ার এবং সেলার থাকতে হবে। রাইট, থাকতে হবে। জি। বাট ব্র্যাক ব্যাংকের এর আগের বন্ডটা যেটা ইস্যু করেছিল তখন ইনভেস্টর ছিল 642 জন। সো আপনি ওই সময় দেখবেন যে ওইখানে কিছু বায়ার সেলার থাকবে, তখন দেখবেন যে আপনার লিকুইডিটি একজনের টাকা রেখে নিয়ে নিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কোনো ক্ষেত্রে কি ইস্যুয়ার দিতে পারে লিকুইডিটি এখানে? সে ব্র্যাক ইস্যু করলো, আমি ব্র্যাকের কাছে আমার বন্ডটা বিক্রি করতে চাই, আর কি সেটেলমেন্ট করতে পারে? আচ্ছা, সেটা হচ্ছে ব্র্যাকেট যেহেতু সাবঅর্ডিনেটেড বন্ড, সাবঅর্ডিনেট বন্ডের আবার ব্যাজেল 3 গাইডলাইন আছে। ব্যাজেল 3 গাইডলাইন অনুযায়ী বন্ডগুলা কোনোভাবেই ব্যাংক ফাইন্যান্সিং করতে পারবে না, রিপারচেজ করতে পারবে না। জি। বাট আপনি যদি এই বন্ড মার্কেটে লিকুইডিটি নিয়ে আসতে চান, জি। তাহলে আপনার বেসিক্যালি একটা মার্কেট মেকারও রাখতে হবে। ডিলার ডিলার পোর্টফোলিও রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে যে যাতে করে এই লিকুইডিটি যারা ইনভেন্টরিটা ক্রিয়েট করবে, বাই সেল করে লিকুইডিটি প্রোভাইড করতে পারে। তো আমরা বলছিলাম যে কর্পোরেট ব্যাংকগুলা যেহেতু তারাই ফাইন্যান্সিংটা প্রোভাইড করে থাকে, তো এর ফলে আসলে ইকোনমিতে প্রভাবটা কি পড়তেছে? যে লং টার্ম ফাইন্যান্সিং যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বন্ড মার্কেট প্রেজেন্ট না, তো সেক্ষেত্রে ইকুইটির উপরে এর ইম্প্যাক্টটা কি? আচ্ছা, টোটাল মানে ইকোনমির কথা যদি চিন্তা করেন আপনি, সো রিয়েল বিজনেস তো আসলে লং টার্ম ফাইন্যান্সিং দিয়ে করতে হবে। এখন আপনি যদি ব্যাংকের কাছে যান, ব্যাংক তো ইউজুয়ালি ডিপোজিট কালেক্ট করে 3 মাস, 6 মাস বা বড়জোর 1 বছরের জন্য। ওয়ারেজ আপনি এই লোনগুলো দিচ্ছেন 8 বছর, 10 বছরের জন্য। সো আপনার তো অলরেডি একটা মিসম্যাচ ক্রিয়েট হয়ে গেছে। সো ম্যাচুরিটি মিসম্যাচ ম্যাচুরিটি মিসম্যাচ হবে। যেমন এখন যদি আপনি দেখেন ম্যাক্সিমাম কর্পোরেটই দেখবেন তারা শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে লং টার্ম করেছে। সেই কারণে এখন কিন্তু তারা ব্যাংকের টাকা ঠিকমতো দিতে পারছে না। তার মানে লার্জ প্রজেক্ট করতে হলে আমাকে আসলে বন্ডের বা ইকুইটিতে যেতে হবে। অ্যাবসলিউটলি। লার্জ প্রজেক্ট হলে বেশি কর্মসংস্থান হবে। সো এবং এটা সাস্টেনেবল হবে। অর্থনীতির জন্য সাস্টেনেবল হবে। আপনি একটা প্রজেক্ট দাঁড় করালেন শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে, এবং আপনি দেখলেন যে কিছুদিন পরে আপনার টাকাটা, লোনের টাকাটা দিয়ে দিতে হবে, কিন্তু আপনার তো ক্যাশ ফ্লো নাই। আপনি কিভাবে দিবেন? সো কিছুদিন পরে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তো। জি। সো সাস্টেনেবিলিটি থাকবে না একটা ইকোনমিতে। এখন একজন ধরেন কেরিয়ার মাত্র শুরু করেছে একজন ভদ্রলোক, তো তার পোর্টফোলিওতে কিরকম ফিক্সড ইনকাম সিকিউরিটিজ থাকা উচিত, বা কর্পোরেট বন্ডে সে কি পরিমাণ রাখতে পারে ইনভেস্টমেন্ট? আমরা তো ইউজুয়ালি চিন্তা করি যে যারা নতুন কেরিয়ার শুরু করবে, যেহেতু তাদের রিস্ক অ্যাপেটাইটটা বেশি এবং তারা লঙ্গার পিরিয়ড কথা চিন্তা করে, সো তাদেরকে অবশ্যই ইকুইটিতে বেশি ইনভেস্ট করতে হবে। আর আস্তে আস্তে যখন এজ বাড়তে থাকবে তখন সে আস্তে আস্তে করে ফিক্সড ইনকামে বেশি যাবে। তো আমার ইনভেস্টমেন্ট করার শুরুতে আমার আসলে কি দেখে বন্ডে ইনভেস্টমেন্ট করা উচিত? মানে আমি কি অ্যানালাইসিসটা করব? আচ্ছা, একজন ইন্ডিভিজুয়ালের যদি কথা বলেন, তাহলে তার জন্য এই কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট করার জন্য যে ধরনের অ্যানালাইসিস করা উচিত, কারণ বন্ডের রেটিং দেখবেন AA, AAA, কিন্তু আমি তো রেটিংটাই বিশ্বাস করতে পারি না। ট্রু। রাইট? কিছুদিন আগে আমরা দেখছি প্রিমিয়ার ব্যাংক AAA, তারপরে 1 বছর পরে দেখি ওর এনপিএল হয়ে গেছে 80%, হোয়াটএভার। সো আমি তো ওই ক্রেডিট রেটিংটা রিলাই করতে পারছি না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের ক্রেডিট, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান কোনো ইন্ডিভিজুয়াল, তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ডগুলো রান করতেছে প্রফেশনাল দিয়ে। তারা আসলে বুঝতে পারে যে কোন কর্পোরেট বন্ডের কি অবস্থা, অর্থাৎ ওই কর্পোরেটটা আসলে কেমন ভবিষ্যতে তার ক্যাশ ফ্লো কিরকম হতে পারে, এটার জন্য তারা ডেডিকেটেডলি রিসার্চ করবে। সেই এক্সপেকটেশনে বেশ কিছু ফিক্সড ইনকাম ফান্ড আছে, সেগুলোতে ইনভেস্ট করা যেতে পারে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যে যদি কেউ অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কেরিয়ার করতে চায়, তার মধ্যে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, বা সে কি করতে পারে, তার প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত? বাংলাদেশে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করা ভেরি টাফ অনেস্টলি। সো এখানে অনেক ধরনের চ্যালেঞ্জেস। আমাদের এখানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং বেসিক্যালি সেল সাইড মানেই চ্যালেঞ্জিং। আমাদের মার্কেটটা খুবই খুবই ছোট।
এইখানে আসলে খুব বেশি ইনোভেশনের স্কোপ নাই। বাট এখানে যদি কেউ লং টার্মে থাকতে পারে, তাহলে তার কেরিয়ার গ্রোথ অনেক হওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু মার্কেটটা পুরোটাই আনটেপড। সো আপনি তো এইখানে ইনোভেটিভ গ্রোথের অনেক সলিউশন অপরচুনিটিস হ্যাঁ, আছে। সলিউশন নিয়ে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন। বাট সেটার জন্য আপনার প্রচুর পরিমাণে প্যাশেন্স থাকতে হবে। নাহলে সম্ভব না। জি, বুঝতে পারছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম অনুব্রতের কাছ থেকে প্রাইভেট সেক্টর যে বন্ড সেগুলোর খুঁটিনাটি বিষয়াদি। তো বাংলাদেশের ১ নাম্বার সমস্যা আমাদের মতে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্ট সমস্যা যদি সলভ করতে হয় তাহলে যেমন ব্যবসায়িক পরিবেশ চেঞ্জ করতে হবে, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী অর্থায়ন দরকার। দীর্ঘমেয়াদী অর্থায়ন কর্পোরেট বন্ড ছাড়া খুবই টাফ করা, পার্টিকুলারলি ইকুইটি এবং লং টার্ম বন্ড এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তো নীতি নির্ধারকরা যদি এই জিনিসগুলোর গুরুত্ব যত দ্রুত বুঝতে পারবে ততই আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। তো আ আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখার জন্য আমরা এবং আমাদের এইখানে অনুব্রত আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনুব্রত। থ্যাংক আপনি ইউ অনেক মারুফ। মূল্যবান সময় দিয়েছেন। তো নেক্সট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।